পড়ছিলাম রক্তকরবী, কলমে সাবিহাতুল সাবহা। পর্ব সংখ্যা 20। নিশ্ছিদ্র সবুজে ঘেরা এক গহীন জঙ্গলের ভেতর সূর্যের আলো মাটি ছুঁতে পারছে না। পাতার ঘন জালে, গাছপালার ফাঁকে ফাঁকে কখনো পাখির ডাক, কখনো অজানা প্রাণীর হালকা শব্দ। সব মিলিয়ে জায়গাটা একটা রহস্যময় আতঙ্ক ছড়িয়ে আছে। এই ভয়ঙ্কর জঙ্গলের মাঝেই এক উঁচু গাছের ডালে উল্টো ঝুলে আছে নূর। তার হাত পা দড়ি দিয়ে বাঁধা। ঝুলে থাকার ফলে মুখটা লাল হয়ে উঠেছে, চুলগুলো নিচের দিকে ঝুলছে। নূরের চোখে মুখে আতঙ্কের ছাপ। এটা মোটেও কোনো খেলার ব্যাপার না। আর কিছু দূরে এক ঘন পাতায় ঢাকা গাছের আড়ালে বসে আছে হামজা। তার হাতে মোবাইল। সে চুপচাপ ভিডিও করছে নূরের এই করুণ অবস্থার প্রতিটি মুহূর্ত। তার ঠোঁটে এক পৈশাচিক হাসি। মাঝে মাঝে নিজের হাসি আটকে রাখতে গিয়ে গাছের গুড়িতে মুখ চাপা দিচ্ছে। নূর হঠাৎই কোনো একটা কিছুর শব্দে চমকে ওঠে। হয়তো গর্জিয়ে ওঠা ঝোপের ভেতর কিছুর চলাফেরা। চোখ বড় বড় করে এদিক ওদিক তাকায় সে। তারপর শুরু হয় তার কান্না মেশানো চিৎকার। এই অসভ্য সন্ত্রাসী, কই তুমি? কিসের শব্দ এটা? কিন্তু উত্তর আসে না। আসে শুধু হামজার হাসির আওয়াজ, দূর থেকে ভেসে আসা ঠাট্টার ছায়া। নূর রাগে, ভয় আর অপমানের একসাথে চিৎকার করে ওঠে। অসভ্য সন্ত্রাসী, একবার শুধু এখান থেকে নেমে নেই, তোমার 14 গোষ্ঠীকে আমি এমনভাবে ঝুলিয়ে রাখবো আজীবন। আম্মু, আব্বু, আহ গাছে এটা কি? নূরের চিৎকার বাড়ে ভয়ে একটা পোকা দেখে। নূরের মুখের অভিব্যক্তি, চোখের পানি আর সেই সব রাগে ফোসানোর গালি সবকিছু ক্যামেরায় বন্দী। নূরের এই অবস্থার জন্য নূর নিজেই দায়ী। ওকে বারবার বলা হয়েছে খাবার খেয়ে রুম নষ্ট না করতে, কিন্তু প্রতিদিন হামজা নিজের কাজ শেষ করে ফিরেই দেখে রুমের অবস্থা এমন যে 1 সপ্তাহ ধরে কেউ পরিষ্কার করে না। আবার এই কাজগুলো হামজার নিজেরই করতে হয়। সে পরিষ্কার করে আস্তে আস্তে দেখে নূর আবারও এটা ওটা ফেলছে। আজ তো নূর সব সীমা অতিক্রম করে পালানোর জন্য লুকিয়ে গাছ বেয়ে নেমে দৌড়াতে শুরু করলো। কিন্তু ঘুরে ফিরে সে একই জায়গায় চলে আসছে। কিছুতেই রাস্তা খুঁজে পাচ্ছে না। তাই এদিকের সবচেয়ে বড় গাছটায় সে উঠেছিল, আশেপাশের কোনো মানুষ পায় কিনা সাহায্যের জন্য। উল্টা হামজা ওকে এখন বাদরের মতো ঝুলিয়ে রেখেছে সেই গাছের ডালে। নূরের মাথায় রক্ত উঠে যাওয়ার মতো অবস্থা। শ্যামলা মুখটা লাল হয়ে গেছে। নূরের চুল কাজ সমান, তার সারা মুখে ছড়িয়ে চোখ ঢেকে গেছে। শুধু মনে মনে প্রতিজ্ঞা করছে, একবার ছাড়া পাকেই হামজাকে বুঝাবে ও কি জিনিস। গাড়ি চলছে অজানা দেশে অচেনা রাস্তা ধরে। সবগুলো গাড়ি একদিকে গেল, আর জ্যাসের গাড়ি অন্যদিকে গেল। করবী শুধু চুপচাপ বসে দেখছে। ওর ভীষণ ভয় করছে। জ্যাস ওকে কি করবে আল্লাহই জানে। শেষ ভরসা আল্লাহর উপর। জ্যাস করবীর দিকে ফিরে বলে উঠল, লাস্ট পর্যায়ে আমাকে ড্রাইভার বানিয়েও ছাড়লে। করবী কিছু না বলে সে ভাবছে জ্যাস এত স্বাভাবিক আচরণ কেন করছে, যেন কিছুই হয়নি। অথচ পুরো 25 দিন করবী পালিয়েছিল। জ্যাস একটা বাড়ির সামনে এসে গাড়ি থামালো। করবী ভালো করে তাকালো। এটা তো পাহাড়ে নয়, এখানে তেমন বরফও নেই। ওই রাতে তো বরফ, পাহাড় আর গুহাও ছিল। নিজের প্রশ্ন মনে দমিয়ে রেখে চুপচাপ গাড়ি থেকে নেমে জ্যাসকে জিজ্ঞেস করলো, আমি আমি এখন কোথায়? জ্যাস একবার করবীর দিকে তাকিয়ে আবার বাড়ির দিকে তাকিয়ে বলল, আমার সাথে যেহেতু আছো তাই ধরে নাও জাহান্নামে। করবীর ভয়ের সাথে সাথে প্রচুর রাগ হয়। জ্যাস সামনে তাকাতেই করবীর আশেপাশে তাকায়। কিছুটা দূরে একটা ফুলের টব দেখে একটু একটু করে পিছিয়ে টবটা হাতে নিয়ে জ্যাসের দিকে আক্রমণ করতে যায়। একবার মাথায় আঘাত করতে পারলেও আবার পালাবে। জ্যাসের এত বড় ক্ষতি করার পর নিশ্চয়ই সে ওকে আস্ত রাখবে না। যেখানে ওর দিকে কেউ চোখে চোখ রেখে তাকালে চোখ তুলে নেয়, সেখানে করবী তো সোজা বুকে ছুরি চালিয়েছে, তাও একবার নয় অনেকবার। করবী জ্যাসের মাথায় আঘাত করার আগে জ্যাস ঘুরে করবীর 2 হাত ধরে পেছনে ঘুরিয়ে নেয়। করবীর পিঠ এখন জ্যাসের বুকে। জ্যাস বাঁকা হেসে বলে উঠল, তুমি মাফিয়া কিং জ্যাস শিকদারের বউ হয়ে এত কাঁচা খেলোয়াড় হলে চলবে বোকা রানী? করবী তো জান যায় যায় অবস্থা। আবারও ধরা, এইবার জ্যাস ওকে রান্না করে খাবে। জ্যাস করবীকে নিজের সাথে আরো জড়িয়ে ফিসফিস করে বলে উঠল, আমাকে এভাবে বারবার মারতে না চেষ্টা করে তুমি মরে গেলেই তো সব সমাপ্ত হয়ে যায়। করবীর চোখ রাঙিয়ে বলে উঠল, আমি আমাকে ভীষণ ভালোবাসি। আমার জান তো আপনার মতো কই মাছের প্রাণ না যে চেষ্টা করার পরেও বেঁচে যাব। জ্যাস তাচ্ছিল্যের সুরে বলে উঠল, তোমার মা তাহলে এই শিক্ষা দিয়েছে, যেমন মা তেমন মেয়ে, খুনির সন্তান তো খুনিই হবে।
করবীর প্রচণ্ড রাগে চোখ লাল করে তাকায় জ্যাসের চোখে মুখে। ক্রোধ ফুটে উঠেছে। করবী নিজের কাজের জন্য এখনো অনুতপ্ত নয়। এটাই যেন ওর ক্রোধ বাড়িয়ে দিচ্ছে। অথচ ও ভেবেছিল করবীর সাথে রাগ দেখাবে না, রানীর মতো সাজিয়ে রাখবে। তাহলে কি দূরত্বই শুধু গুরুত্ব বাড়ায়? অথচ কাছে আসাতেই যেন করবীকে দেখলেই ওর মায়ের মুখ ভেসে উঠছে। করবী হুবহু ওর মায়ের মতো সুন্দরী হয়েছে। এই সৌন্দর্যই যেন আরও রাগের কারণ জ্যাসের। করবী রেগে জ্যাসের চোখে চোখ রেখে বলে উঠল, আপনি আমার মাকে খুনি বলছেন? খবরদার, আমার ফুলের মতো পবিত্র মাকে অপবিত্র অপবাদ দিলে আপনার জান আমি নিয়ে নিব কসম। জ্যাস করবীর রাগে শরীর কাঁপতে দেখে ঠোঁট ছড়িয়ে হেসে বলল, তুমি হয়তো ভুলে গেছো কার সামনে দাঁড়িয়ে আছো। তুমি তো বললে তোমার নিজেকে ভীষণ ভালোবাসো। এই তুমিটাকে যদি ছিঁড়ে রাস্তায় ফেলে রাখি, কুকুরও ফিরে তাকাবে না। বেশি মুখ চালালে তোমার অবস্থা তোমার বাবার চেয়েও ভয়ঙ্কর হবে। নির্বোধ মেয়ে। যে সে লাস্ট চিবিয়ে চিবিয়ে বলা কথাটা করবি দমে যায়। চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে। ইচ্ছে করছে জ্যাসের জীবন নিয়ে নিতে, কিন্তু সে অসহায়। ভীষণ কান্না পায়, কিন্তু সে কাঁদে না জ্যাসের সামনে। জ্যাসের সামনে সে নিজেকে দুর্বল প্রমাণ করবে না। জ্যাস করবীর হাত শক্ত করে ধরে টেনে ভেতরে নিয়ে যায়। এখানে কেউ নেই। ওই রাতে তো কত কত সার্ভেন্ট ছিল, আর রুমগুলা, বাড়িটা মনে হচ্ছে আলাদা। তাহলে কি জ্যাস ওকে অন্য কোথাও নিয়ে এসেছে? করবী চারপাশে তাকিয়ে ওই রাতের লাইব্রেরিটার কথা মনে পড়ল। পুরো একটা রুম বই দিয়ে ঘেরা, যেমনটা ওর মায়ের সেই মাটির নিচের ঘরটা। তারপর উপর ওই লাইব্রেরিতে আরও একটা দরজা ছিল, যেটা বন্ধ ছিল। এইসব ভাবতে ভাবতে করবী ভেতরে চলে আসে, হাত মুচড়ায় জ্যাসের হাত থেকে নিজেকে ছাড়াতে। জ্যাস নিজেই ছেড়ে দেয় করবীকে, ধাক্কা দিয়ে একটা বিছানায় ফেলে বাঁকা হেসে তাকায়। ভয়ে অন্তরাত্মা কেঁপে ওঠে করবীর। জ্যাস ওকে মেরে ফেলবে। এভাবে তাকিয়ে কেন আছে? করবী উঠতে চাইলে জ্যাস ওর দুই হাত নিচের টাই দিয়ে বেঁধে ফেলে। করবী ভয়ে চোখ মুখ খিচে বলল, আল্লাহ, কেন ঘুরে ফিরে তার কাছেই আসি? এত খারাপ লোকের সাথে কেন আমার ভাগ্য জুড়ে দিয়েছ? এখন আমি কি করব? পথ দেখাও খোদা। করবীকে চোখ বন্ধ করতে দেখে জ্যাস ওকে বিছানায় ফেলে ধীরে ধীরে এগিয়ে আসে। করবীর উপর ঝুঁকে প্রথম ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। সারা শরীর কেঁপে ওঠে করবীর। যেই মেয়ে কখনো কোনো পুরুষের হাতের স্পর্শ পায়নি, করবী ভয়ে লজ্জায় ফুপিয়ে কেঁদে ওঠে। এতে যেন জ্যাস আরও মজা পায়। সে শক্ত করে কামড়ে ধরে করবীর ঘাড়ের নিচে। ব্যথায় কুকড়ে ওঠে করবী। সরে যেতে চায়, অথচ ওর হাত বাঁধা, আর পা জ্যাস নিজের পা দিয়ে আটকে রেখেছে। করবীর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। তখনই বাইরে গাড়ির শব্দ হয়। জ্যাস করবীকে ছেড়ে দেয়। করবীকে ওইভাবে ফেলে সরে গিয়ে ফিসফিস করে বলল, এভাবে, ঠিক এইভাবে প্রতিনিয়ত আমাকে সহ্য করার জন্য তৈরি হয়ে নাও। এখনো তো কত কিছু বাকি। এভাবে কাঁদলে চলে? আমার সব কিছু করার গণ্ডায় হিসেব আমি নিব। ঠিক বুকে যতটুকু গভীরে আঘাত করেছ, তার চেয়েও বেশি গভীরে আমি প্রতিদিন আঘাত করব। সহ্য করতে পারবে তো? সেই জন্যই কবি বলেছিলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। জ্যাসের বাঁকা হাসতে দেখে গা জ্বলে ওঠে করবীর। তবুও চোখ সরিয়ে জানালার দিকে তাকায়। জ্যাস বুঝে করবী ঘৃণায় চোখ ফিরিয়ে নিয়েছে। করবী জানতো এত স্বাভাবিক জ্যাস, তার মানে সে খেলাটা ভয়ঙ্করভাবে খেলতে যাচ্ছে। অথচ করবী সুযোগ পেলে এমন নোংরা আবর্জনাকে পৃথিবী থেকে সরিয়ে দেবে। এরা শুধু মানুষের জন্য নয়, পুরো পৃথিবীর জন্যই ক্ষতিকর আবর্জনা। জ্যাস বাহিরে এসে ঠোঁট কামড়ে হেসে নিজের প্রেমে অন্ধ হয়ে যাওয়া ভাইয়ের দিকে তাকায়। আহ, ভাবা যায়, মেহরাব শিকদারের মতো ডক্টর নাকি এক সাধারণ মেয়ের প্রেমে উন্মাদ হয়ে রাশিয়ার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এমন প্রেমিক তো লাইলি মজলুকেও হার মানাবে। তার নাম কি দেওয়া যায়? মেহরাব এসে জ্যাসের মুখে একটা ঘুষি মেরে বসে। জ্যাস ঘুষি খেয়ে মুখটা কিছুটা এলিয়ে হাত দিয়ে ঠোঁট স্পর্শ করে বুঝে রক্ত চলে এসেছে। সে বাঁকা হেসে ঠোঁটের রক্ত চুষে মেহরাবের দিকে তাকিয়ে বলল, প্রেমে পড়লে বুঝি শক্তিও বেড়ে যায়? তাহলে তো এই প্রেম আমারও একবার টেস্ট করা উচিত। মেহরাব জ্যাসের কলার শক্ত করে চেপে ধরে বলে উঠল, জ্যাস, করবীকে কোথায় আটকে রেখেছিস? এতটুকু একটা মেয়ের সাথে তুই যা যা করছিস, আমি মেহরাব শিকদার তোকে ছাড়ব না। ভালোই ভালো ওকে দিয়ে দে, আমি ওকে নিয়ে যাব। জ্যাস হেসে উঠল, হাসতে হাসতে চুপ হয়ে গেল। ঘাড় কাত করে মেহরাবের দিকে প্রশ্ন ছুড়ে দিল, আমার বউ আপনি নিয়ে কি করবেন? আপনার বউকে আমি আমার জন্য দিয়ে দিতে বললে আমাকে দিয়ে দিতেন। আর আমার বউ বাচ্চা হোক বা বড়, তাতে আপনার কিছু যায় আসার কথা নয়। ছোট ভাইয়ের বউ চাচ্ছেন। চাহ মেহরাব শিকদার, আপনি বললে আজ রাতের জন্য 1000 খানেক মেয়ে প্রস্তুত করব। আপনি সামলাতে পারবেন তো?
সবকিছু ঠিকঠাক আপনার? মেহেরাব রেগে আরও একটা ঘুষি মারে জ্যাসের মুখে। জ্যাস তাও মেহেরাবের গায়ে হাত তোলে না, শুধু চায় মেহেরাবকে আরও রাগিয়ে দিতে। জ্যাস ভালোই ভালোই বলছি করবীকে দিয়ে দে, না হয় আমার আসল রূপে আসতে বাধ্য করিস না। আমি তোমার ছোট ভাই, আমি না হয় তোমার বউকে চাইতেই পারি রাতের জন্য, কিন্তু তুমি তো বড় ভাই, বাবার মতো, ছেলের বউ হয় তোমার। রাগ যেন আরো বেড়ে যায় মেহেরাবের। সবাই জানে জ্যাস বড়, অথচ সত্যি তো এটাই, মেহেরাব বড় জ্যাসের থেকে। মেহেরাবের ভেতরের দিকে যেতে চাইলে জ্যাস শক্ত করে মেহেরাবের বাহু চেপে ধরে বলে উঠল, ভাই, আর এক পাও সামনে নয়। এক পা সামনে দিলে মনে করো তোমার বাকি দুই ভাইয়ের যেই পরিণত হয়েছে, তোমার তার থেকেও করুণ হবে। মেহেরাব সাথে সাথে জমে যায়। জ্যাসের শক্ত কণ্ঠে বলা কথাটা যেন ওকে দমিয়ে দিল। ভাইদের পরিণতি আমার হাতে হয়েছে, তাই এই ভয় তোর পাওয়া উচিত। না তোর খবর পরিবারের কেউ নেয়, আর না কখনো নিবে। ভাইদের মতো পরিণত হলে কেউ তোর জন্য এক ফোঁটা চোখের জল ফেলার মতোও থাকবে না। বলেই মেহেরাব শিকদার জ্যাসের হাত ছাড়িয়ে পুরো বাড়ির দিকে তাকিয়ে চোখ যায় জানালায় দাঁড়িয়ে থাকা অসহায়ের মতো তাকিয়ে থাকা করবীর দিকে। সে পিছিয়ে যায়, চুপচাপ গাড়িতে বসে চলে যায়। কি জানে ওর মাথায় কি চলছে। মেহেরাব চলে যেতেই জ্যাস জানালার দিকে তাকালো, কেউ নেই। সে বাঁকা হাসে। করবী ওকে কি ভেবেছে? নির্বোধ মেয়ে। করবী রুমে বসে ভাবছে ওর শেষ ভরসা হয়তো মেহেরাব শিকদার। লোকটার চোখে মুখে হিংস্রতা নেই, কি স্নিগ্ধ। মনে হয় পুরো পাপের রাজ্যে শুধু একটাই ফুল ফুটেছিল। করবী প্রথম আবছা দেখেছিল স্কুলে ডক্টর হয়ে আসছে, আর দ্বিতীয় বিয়ের পরের দিন তারপর জানলো এটা ওর দেবর। করবীর মনে হয় ও মেহেরাব ভাইয়ের থেকে সাহায্য নিতে পারে। সে এখান থেকে পালিয়ে মেহেরাব ভাইয়ের সন্ধান করে সাহায্য চাইবে। ওই জ্যাসকে নিজের হাতে শাস্তি দিবে। তার আগে ওর দেশে যাওয়া জরুরি। যেভাবে হোক জ্যাসকে ফাঁকি দিতে হবে। জ্যাস আর ভেতরে আসে না, বাহির থেকে সকল দরজা তালা দিয়ে গাড়ি নিয়ে বের হয়ে যায়। আজ ওর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। মিটিংয়ে আসতেই দেখলো সবাই ওর অপেক্ষা করছে। জ্যাস আসতেই সবাই দাঁড়িয়ে গেল ভয়। জ্যাস মাঝে বসে দুই পাশের শাড়ির দিকে তাকিয়ে বলল, হাতে মাত্র 5 মিনিট। একজন দাঁড়িয়ে বলল, আমি আপনার জন্য কিছু নিয়ে এসেছি। জ্যাস হাতের ইশারা করতেই 50 লাখ ওর সামনে রেখে বলল, আমি এবং আমার দল চাই আপনি সমুদ্র আর পাহাড়ের মাঝের দিকটা ছেড়ে দিন। এটা এখন আমার দল সামলাবে। জাস্ট ঘাড় বাঁকা করে জিজ্ঞেস করলো, যদি এই প্রস্তাব ফিরিয়ে দিই? লোকটা তাচ্ছিল্যের সুরে বলে উঠল, তাহলে আমরা অন্য ব্যবস্থা নেব তোকে সরানোর জন্য। সাথে সাথে 3টা গুলির শব্দ হলো। লোকটা নিচে পড়ে ছটফট করে, হাত সামনে এনে দেখলো রক্ত। বুক ঝাঁঝা হয়ে গেছে। সাথে সাথে জ্যাস দেখলো বাহির থেকে গুলি করেছে ওদের দলের লোকেরা। চারপাশ থেকে আগেই ওরা হুঁশিয়ার ছিল। জ্যাস পিস্তল কপালে ঘষে বলে উঠল, শালার বউয়ের সাথে একটু রোমান্স করে মুডটা ঠিক করলাম, এদের এতেও শান্তি নেই। এমন একটা দিনও হাত লাল করাবে।